কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা, সব দল না আসলে হারাবে গ্রহণযোগ্যতা। সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করছে ভারত, ইউনূস মোদি বৈঠকে মেঘ কাটার আশা। বাংলাদেশের অনুরোধ, পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি পাওয়ার, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতেই পিলখানা হত্যাকাণ্ড, মাস্টার মাইন্ডদের আনা হবে বিচারের আওতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। কালজয়ী জনপ্রিয় অসংখ্য গানের স্রষ্টা, বরেণ্য সুরকার, কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও, কিসের ভয়, হবেই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের সমর্থন রয়েছে, একথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও কোনো ফায়দা নিতে পারেনি ফ্যাসিস্টরা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, শুরু হলো দ্বিতীয় অধ্যায়। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা বসে চলতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, 24-এর শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের প্রতি আমেরিকা সহ সারা বিশ্বের সমর্থনের পর রাষ্ট্র গড়তে না পারা হবে ব্যর্থতা। একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার থাকার কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, যে এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ। অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষমেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারলো না। প্রথম অধ্যায় পেরিয়ে দ্বিতীয় অধ্যায়ে সরকারের পদার্পণ হবে আগামীর জন্য নির্দেশনা। ডক্টর ইউনূস আশা করেন, যেখানে নির্বাচন আয়োজনে থাকবে না কোনো প্রশ্ন। নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের উপায় করা থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে কথা বলেছেন অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার আজকের আলোচনা আওয়ামী লীগকে গ্রাউন্ড লিডার দিতে অনেকেই মানে না, মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার
তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে। নিমে শুনতে পাচ্ছেন? নিমে, ঐকমত্য কমিশনের বৈঠক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য নিয়ে আপনার কাছ থেকে জানবো বিস্তারিত। পক্ষ থেকে ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু বিচার এটা দৃশ্যমান হবে, সেই আশাবাদ ওনারা ব্যক্ত করেছেন। আমরাও সেইভাবে আশাবাদী। তো এই ছিল মোটামুটি আজকে কথা। আমরা আমাদের পক্ষ থেকে যেই কথাটি বলেছি, আমরা বলেছি যে অবশ্যই এখন যেই সংস্কারের যেই দ্বিতীয় প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলো নিজ নিজ মতামত ব্যক্ত করবে এবং তারা অংশগ্রহণ করবে। সেই চাই যে এই সংস্কার প্রস্তাবনা এবং সেটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই যে বিষয়গুলো সমাধান হওয়া উচিত, নির্ধারিত হওয়া উচিত, সেগুলো হলো আগামীর বাংলাদেশের ভিত্তি কী হবে, আগামীর সংস্কারের ভিত্তি কী হবে। সেজন্য আমরা মনে করি যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি, সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। সেই সাথে আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, অবশ্যই 2024-এর আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশের আমরা পুনরাবৃত্তি চাই না। এজন্য বাংলাদেশটাকে আমরা যেভাবে আগামীর বাংলাদেশ দেখতে চাই, সেখানে যেই অতীতের যেই বাংলাদেশের যে ঘটনা প্রবাহ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে, এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। জাতীয় সংসদের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের সময়ও বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে বেশি গুরুত্ব দেয়, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। বছরের শেষ দিকে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তির হাওয়া বইলেও নতুন করে আলোচনার জন্ম হয় আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ নামে আলোচনায় বিএনপি নেতারা দাবি করেন, দায়িত্ব নেওয়ার 6 মাস পেরোলেও বাজার নিয়ন্ত্রণ সহ প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে, গতকালকের 200 টাকার মাছ আজকে 500 টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে, তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যখনই দেশের জন্য ভালো কিছুর দাবি ওঠে তখনই বিরোধিতা শুরু করে মুক্তিযুদ্ধের বিরোধীকারী একটি দল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তারাই দাবি করছে। আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। এদিকে রোড টু ইলেকশন শিরোনামে গোল টেবিল আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্যদিকে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপরও জোর দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অন্তরে যাই থাকে, কিন্তু তার কাজের ক্ষেত্রে, তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার ছাড়া ডিসেম্বরে তড়িঘড়ি নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে। সব দলকে ভোটে আনা না গেলে আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারাবে নির্বাচন, এমনই মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক খুব বেশি নেই, তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। শিউলি শবনমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় বাড়তে শুরু করে নির্বাচনী চাপ। এই অবস্থায় সরকারও ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা ভাবছে। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশনও। তবে প্রশ্ন দেখা দিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কিংবা সংস্কার না করেই ডিসেম্বরে নির্বাচন হলে কতটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে।
এতে নানা রকম জটিলতার আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাড়াহুড়ো করে একটা নির্বাচন করবেন, তাতে একটা দল বেশি সুবিধা আপনি দেবেন, কিন্তু এতে নানান রকম ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। পরের নির্বাচনটা কি ইউনূস সরকারের অধীনে হবে? তো ইউনূস সরকারের অধীনে হলে ইউনূস সরকারের অধীনে তো আওয়ামী লীগ নির্বাচনে আসবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন, তাহলে তো আন্তর্জাতিক পর্যায়ে আপনার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসবে আবার। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসিকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া জরুরি মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঝামেলা এড়াতে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে নির্বাচন দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ। পুলিশ প্রশাসনকে নিয়ে এখনও সংস্কারে বসে আছি, সার্ভিস ক্যাডার নিয়ে যেখানে আমরা এখনও সংস্কারে বসে আছি। সবচেয়ে বড় কথা যে স্কুল কলেজের টিচার যারা সাধারণত প্রিজাইডিং অফিসার হয়, তাদের ভেতরেও এখন অনেক অসন্তোষ আছে। তবে ডিসেম্বরে ভোট করতে হলে পুলিশকে এখন থেকেই মাঠে থেকে রুটিন কাজ করার পরামর্শ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদার। তিনি বলছেন, বিশৃঙ্খলা থামাতে পুলিশকে বেশি সময় দিতে হলে তাতে মূল ফোকাস নষ্ট হবে। বিভিন্ন জায়গায় তার দাবি দেওয়া হচ্ছে, সেগুলো যে উত্তরোত্তর বৃদ্ধি পায় তখন তাকে তো ওইসব কাজে ব্যস্ত থাকতে হবে। ইলেকশনের আগে যাতে বিশৃঙ্খলা না হয় এবং ইলেকটোরাল যে সমস্ত আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো ঠিক মতো মানা হচ্ছে, এইটার দায়িত্ব পুলিশের থাকবে। আর যেসব সংস্কারের কথা বলছেন ওগুলো তো অনেক বড় বড় কথা, ওগুলো এক চটপট হবে না। ওখানে আইন বদলানোর প্রয়োজন আছে। ওইটার সাথে ইলেকশনের সম্পর্ক আমি মনে করি না খুব বড় রকমের আছে। নির্বাচনের সময় নিয়ে নানা মতভেদ থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় এ বিষয়ে কোনো ছাড় নয় বলছেন তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে গতানুগতিক সম্পর্ক ধরে রাখলেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে নির্বাচিত সরকারের জন্যই অপেক্ষা করছে ভারত। পাশাপাশি নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইস্যুতেও আশ্বস্ত হতে চায় দেশটি। দ্বিপক্ষীয় চলমান সম্পর্ক নিয়ে এমনই মত বিশেষজ্ঞদের। তবে বিমস্টেকে ইউনূস মোদি মুখোমুখি হলে কাটতে পারে দুই দেশের বৈরিতার মেঘ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা গেল 15 বছরের ধারাবাহিকতায় একপেশে দল ও সরকার কেন্দ্রিক। 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ বিবর্তনের সঙ্গে সবকিছুই যেন কিছুটা খাপছাড়া। গেল 6 মাসে সম্পর্কের তলানিতে বৈরিতার মেঘও জমেছে। চলতি সপ্তাহে ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে সেই মেঘ কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে সম্পর্কে অস্বস্তি যেন না বাড়ে এমন বার্তা দিতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ সরকারের পালাবদলে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নাকচ করে দেন ট্রাম্প। ভারত যেহেতু একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছিল এবং ওটাই মানুষের, বাংলাদেশের বড় আকারে মানুষের সেইটা ধারণা। তারা আগের সরকারকে যেভাবে দেখেছে, তার সাথে যেভাবে কাজ করেছে, তারা হয়তো এখন সেই নিশ্চয়তাটা পাচ্ছে না। কাজে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে আছে। এবং বাংলাদেশ ভারত গত 15 বছরে যেভাবে সম্পর্কটা বিবর্তিত হয়েছে, সেক্ষেত্রে তাদের এর মধ্যে অনেকগুলো কৌশলগত উপাদানও ছিল। এখন বাংলাদেশের সরকার বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই কৌশলগত সহায়তা দিতে ভারতকে কতটা প্রস্তুত, সেটাও তো ভারত বুঝতে পারছে না। এমন বাস্তবতায় এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করবে ভারত। অন্যরাও জানে যে এটা তো ইন্টারিম, এটা তো আজকে না কালকে তো থাকছে না, তাই না? এখন কদিন পরে যাবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু নির্বাচন আজকে না কালকে তো হতেই হবে। তো সেই জায়গায় নির্বাচিত সরকারের জন্য আমি মনে করি অপেক্ষা করবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যে বড় আকারে কিছু হওয়ার সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মিটিংটা, এটা যদি হয় সেটা একটুখানি কাজটাকে আগাবে। অন্তত প্রফেসর ইউনূস সম্পর্কে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভারতের যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটা হয়তো কাটাবার একটা সুযোগ থাকে। সমতা ও মর্যাদার প্রশ্নে ভারত একমত না হলে সম্পর্কের বরফ গলবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই। ভারতকে তো এই জায়গায় আসতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চাওয়া হয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। ৩ মাস পর বাংলাদেশকে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে রাজি হল ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড BPDBর অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয় আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর এ সিদ্ধান্ত দেয় আদানি। তবে বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও আদানি পাওয়ার মূল্য ও কর ছাড় সহ বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি। এমনকি $10 লাখ ছাড় নয় বলে জানানো হয়েছে বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে। এ বিষয়ে BPDBর চেয়ারপারসন রেজাউল করিম রয়টার্সকে জানিয়েছেন, আদানির সঙ্গে বড় কোনো সমস্যা না থাকায় তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। আর আদানি পাওয়ারের মুখপাত্র জানিয়েছে, ক্রেতার চাহিদা সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সামনেও হবে। বিদ্যুতের দাম পরিশোধে দেরির কারণে গত বছর ৩১ আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে। বাংলাদেশের কাছে এখন পর্যন্ত আদানির পাওনা প্রায় $৯০ কোটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। শিউলি শবনমের রিপোর্ট। টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শিরোনামে এফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা ২৫শে ফেব্রুয়ারি রাতে দুবাইগামী একটা ফ্লাইটে, বিশেষ ফ্লাইটে আমরা বেশ কয়েকজনকে বাংলাদেশ থেকে চলে যেতে দেখেছি। অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে নৈরাজ্যকারী সরকারকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন জুগিয়ে যেতে পারে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করলে আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। সঠিক তদন্তের মাধ্যমে মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। না ফেরার দেশে কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি বাংলায় গান গায়ের অমর স্রষ্টা প্রতুল। তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বরেণ্য এই গীতিকার ও শিল্পী। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। এই বাংলার মায়া ভরা পথে আর কখনোই হাঁটা হবে না প্রতুল মুখোপাধ্যায়ের। তবে বাঙালি ও বাংলাকে ধারণ করে তার যে ভালোবাসা, সেটা চলতেই থাকবে অনন্তকাল। গেল বছর থেকেই অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। মাসখানেক আগেও ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এর মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর তার হার্ট অ্যাটাকও হয়। আক্রান্ত হন নিউমোনিয়াতেও।
এক সময়ের নকশাল আন্দোলনের সক্রিয় কর্মী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রাক্তন শিক্ষক, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক অ্যান্ড লং রেঞ্জ প্ল্যানিং বিভাগের সাবেক প্রধান ব্যবস্থাপক প্রতুল গানকেই করেছেন সমাজ বদলের হাতিয়ার। বন্ধু তোমার চোখের মনি। প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম 1942 সালে বাংলাদেশের বরিশালে। বাবা ছিলেন স্কুল শিক্ষক। 47-এর দেশভাগের পর বাবা মায়ের সঙ্গে প্রতুল চলে যান ওপার বাংলায়। যতদিন না বিজয়ী হও। 1962 সালে তিনি প্রথম গান লিখেন। এর আগে বিভিন্ন কবির কবিতায় সুর দিতেন তিনি। তারপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসঙ্গীত রচনা করেছেন। লড়ো বারবার, লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও। আমৃত্যু প্রতুল নিজের হৃদয়ে জ্বালিয়ে রেখেছিলেন গানের প্রদীপ। হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি। তবে এই একটি গানই নয়, সারা জীবন বহু গান সৃষ্টি করে গেছেন প্রতুল। 21শে ফেব্রুয়ারি নিয়েও বেঁধেছেন গান। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকাতের রক্ত। 94 সালে প্রকাশিত যেতে হবে প্রতুলের প্রথম একক অ্যালবাম। শেষ অ্যালবাম ভোর প্রকাশিত হয় 2022 সালে। নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনোই পছন্দ করেননি প্রতুল, কিন্তু অন্যান্য গানের মতোই আমি বাংলায় গান গাই গাওয়ার সময় তার কণ্ঠের জাদুতে গানের কথা সুরেলা চলন হলফ করে বলা যায় মানুষকে তা মগ্ন করে রাখবে বহুকাল। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিমান ভাড়া বাড়ানোয় যাত্রীদের ক্ষোভ, অতিরিক্ত কর, জ্বালানির দাম, ডলারের মূল্য আর সিন্ডিকেটকে দায়। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। অভিযানে গত 24 ঘন্টায় সারা দেশে 477 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সেলিম, জেলা যুবলীগ সহসভাপতি আবুল হোসেন সহ 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। রাজশাহীতে 24 ঘন্টায় 14 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। গাজীপুর ও ময়মনসিংহে 16 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গেল 24 ঘন্টায় 4 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ যাত্রীরা। বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি বিমানেও ভাড়া বাড়ানোর জন্য অতিরিক্ত কর, জ্বালানির দাম, ডলারের মূল্য ও সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রী ও এজেন্সি মালিকরা। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিমানের ভাড়া নিয়ন্ত্রণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের বিমানের টিকিটের দাম 8 মাসে বেড়েছে কয়েক দফা, আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দাম বাড়ানোর নেপথ্যে প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈধ কাগজ ছাড়াই ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ 2-3 মাস আগেই সিট ব্লক করে রাখে, যার কারণে সৃষ্টি হয় কৃত্রিম সংকট। আর এই সংকটকে পুঁজি করেই 50% কখনো দ্বিগুণ দামে টিকিট ছাড়া হয়, এমন অভিযোগ যাত্রী ও এজেন্সি মালিকদের। লক্ষ লক্ষ যাত্রী হয়রানিতে হয়েছে, মানুষ ওমরা করতে যাইতে পারতেছে না। এই টিকিট রমজানে 1,18,000 টাকা পর্যন্ত পৌঁছেছে। অন্য সময় আপনি সর্বোচ্চ 80, 84, 90 হতে পারে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এখনো তৎপর আছে বলে অভিযোগ তাদের। 8 মাস ধরে অদৃশ্য শক্তি এই কম্পিউটার সিস্টেম থেকে এই সিস্টেমটা টিকিটের এই বুকিং সিস্টেমটা আউট করে নিয়েছে। সিন্ডিকেটের পাশাপাশি মাত্রাতিরিক্ত ট্যাক্স, পদ্মা অয়েলের জেট ফুয়েলের মনোপলি ব্যবসা, সিভিল এভিয়েশনের আকাশচুম্বী ল্যান্ডিং ও পার্কিং চার্জ, বিমান চলাচলে ব্যয় বাড়ছে বলে অভিযোগ বেসরকারি খাতে বিমান সেবার সাথে সংশ্লিষ্টরা। শুধুমাত্র ডলার এক্সচেঞ্জ রেটের কারণে অলমোস্ট
25% ফেয়ার ইনক্রিজ করেছে। মোর দ্যান 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। অ্যারোনটিক্যাল যেসব চার্জ আছে, বিশেষ করে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, প্রত্যেকটা চার্জ আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বেশি, কিংবা মধ্যপ্রাচ্যের আপনি বলেন যে দুবাই, শারজা, আবুধাবি কিংবা জেদ্দা থেকে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আমরা কুয়ালালামপুর, ব্যাংকক থেকে আমরা বেশি পে করি। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, তুলনামূলক কম ব্যয়ে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করছে বেবিচক। এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ, সিকিউরিটি চার্জ, এরকম 2-3টা চার্জ আছে, এবং এম্বার্কেশন ফি যেগুলো হয় সেগুলো মোটামুটি যে পর্যায়ে আছে আমরা সেই পর্যায়ে খুব একটা বাড়াইনি, সেখানেই রয়ে গেছে। মেইনলি টিকিটের যেটা হয়, যে টিকিটটা একটা ছিল যে বাল্ক টিকিট কেনা, আপনারা যেটা পড়ছেন, সেই বাল্ক টিকিট যখন কেনা হয় তখন যে নামে না কিনেও একসময় কিনে নিয়ে লোকজন নিয়ে রেখে দেয়। যদি টিকিটগুলো মজুদ হয়ে যায় তখন তো আপনি টিকিট পাচ্ছেন না, তখন অটোমেটিক্যালি টিকিটের দাম বেড়েছে। বিমানের টিকিটের দাম কমানোর জন্য এরই মধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। 10টা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো যদি আমরা ঠিকমতো পার্সু করতে পারি, আশা করি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এভিয়েশনটা 16 থেকে 18 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ডিসি সম্মেলন। প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের প্রথম সেশনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হবে। এছাড়া একটি বিশেষ সেশন থাকবে প্রধান বিচারপতির সঙ্গে। আর নিয়মিত সেশনগুলোতে আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা ছাড়াও নানা বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মফিউর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলন 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসি সম্মেলনে 30টি কর্ম অধিবেশন ও 4টি অতিরিক্ত সহ মোট 34টি অধিবেশন থাকবে। কার্যালয়ের শাপলা হলে আর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে সভাটি হবে সেটি হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে হবে। মাননীয় প্রধান বিচারপতির সাথে যে নির্দেশনা গ্রহণের একটা কল অন প্রোগ্রাম আছে সেটি হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। আর সম্মেলনে প্রাধান্য পাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা বিষয়। এছাড়া নির্বাচন কমিশনের সাথে একটি বিশেষ সেশন রয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের কী ব্যবস্থা হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্ম। সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যাপিড রেসপন্স টিম গঠনের কথা চিন্তা করছে সরকার। একটা র্যাপিড রেসপন্স টিম জেলা প্রশাসকের হাতে থাকা উচিত, যাতে দৌড় দিয়ে বেরিয়ে যায়। জেলা প্রশাসক আপনারা লক্ষ্য করেছেন ইদানিং, বিশেষ করে কোনো ইউনো সাহেবকেও দেখেছেন, ভদ্র মহিলা দৌড় দিয়ে মবের মধ্যে দুই দলের মারামারি হচ্ছে গিয়ে থামিয়েছে। পুলিশের মারণাস্ত্র ও ছোড়াগুলি ব্যবহার নিষেধের বিষয়টিও আলোচনায় আসবে বলে জানান ক্যাবিনেট সচিব। মোবাইল কোর্ট আইন 2009-এর বিধিমালা তৈরি করার জন্য একটা প্রস্তাব আছে জেলা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা। অনেকে আইনের আশ্রয় নিয়ে এবং পুলিশের সহায়তায় পরিস্থিতির মোকাবেলা করতে পারলেও বেশিরভাগ নারী কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেন না। তবে দেশের বিভিন্ন সংস্থা কাজ করছে নারীদের এইসব হয়রানি বন্ধে। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। চেক করে আমাদেরকে রীতিমতো ডেথ থ্রেট, তারপর ধর্ষণের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জঘন্য অভিজ্ঞতার শিকার দেশের বহু নারী। এক জরিপে দেখা যায়, দেশের 64% নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি এবং যৌন সহিংসতার শিকার হন। এখানে 12 ধরনের সহিংসতার ঘটনা ঘটে তাদের সাথে। 80% নারী অশ্লীল, ক্ষতিকর, যৌনতামূলক ও বিদ্বেষমূলক মন্তব্য পেয়ে থাকেন। 53% নারীকে ইনবক্সে অশ্লীল ছবি পাঠিয়ে যৌন সম্পর্ক করার কথা বলে হয়রানি করা হয়। বৈষম্যমূলক আচরণের শিকার হন 19% নারী। ভুয়া আইডি খোলার মাধ্যমে সহিংসতার শিকার হন 18% নারী। 16% নারী বলছেন সাইবার জগতে তাদের কার্যক্রম অনুসরণ করা হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বানানো শুরু করে। আমার একটা ছবি নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একজনই খুবই নোংরা ভাষায় আমাকে গালাগালি করে। আমি হ্যারাস্ট হচ্ছি, আবার আমারই ইনভেস্টিগেট করা লাগতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং হেনস্থা নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। তারা কীভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে, এগুলো প্রতিরোধ করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কোন ধরনের আইনি সহায়তা নিলে এই হয়রানিগুলো কমে আসতে পারে, এই সকল ব্যাপারেই কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। শুধু হয়রানি করেই শেষ নয়, এসব নিয়ে কথা বলতে গেলেও থাকে আশঙ্কা। নিজেরাই হয়তো ইনস্টিটিউট এক একজন
তারা যখন নারী অধিকার নিয়ে কথা বলছে তখন এক ঝাঁক মানুষ ঝাঁপিয়ে পড়ছে, নানান রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ করতে দেশের বিভিন্ন আইন এবং পুলিশের বিশেষ সহায়তা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে আলাদা একটা সেল করা হয়েছে। নারীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা এবং যে কোনো পরিস্থিতিতে আইনি সহায়তা নেয়ার দৃঢ় মনোভাবই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাত্রা কমিয়ে আনতে পারে বলে মতামত অনেকের। আইন যেগুলো আছে সেগুলোর প্রয়োগ থাকতে হবে। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়ক মোহাম্মদপুর টু আসাদগেট সড়ক, যেখানে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে বৃহদাকার এক মৃত রেইনট্রি বৃক্ষ। স্থানীয়রা বলছেন, গাছটি দ্রুত অপসারণ না করলে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ব্যস্ত রাজধানীর ব্যস্ততম এক সড়ক মোহাম্মদপুর আসাদগেট রোড। দুপাশে বাসাবাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অসংখ্য দোকানপাট। প্রতিনিয়ত এ পথে হাজারো পথচারীর চলাচল। সড়কের দুপাশে রয়েছে সারি সারি গাছও। এরই মধ্যে একটি বৃহদাকার মৃত এই রেইনট্রি। গাছটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাঝে মাঝে যে ডালিগুলো ভেঙে পড়ে, আবার স্কুল আছে সাইডে, স্কুলের বাচ্চারা এখান থেকে আসা যাওয়া করে, এটা কেটে ফেলাই ভালো। ভয় লাগে কখন জানি ডাল ভাঙে পড়ে শরীরের মধ্যে। এটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যেতে পারে, কোনো গাড়ির উপর পড়লে গাড়িতে যারা বসে থাকে তারাও মারা যেতে পারে। শুকনো ডাল বিপজ্জনকভাবে ঝুলে আছে, মাঝখান থেকেও ধরেছে ফাটল। সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকায় ঝড় তুফানের সময়টায় প্রকট হয়ে উঠছে বিপদের আশঙ্কা। সেজন্য এটা মরে গেছে, মরা গাছ তো স্বাভাবিক ফুটপাতের উপরে, এটা রিমুভ করাই ভালো। আগে দেখেছি অনেকবারই, কিন্তু অনেক ডাল মোটা ভাঙ্গে পড়ছে। যারা এই দায়িত্বে আছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেয় যেন, আমাদেরকে এই বিপদ থেকে তারা রক্ষা করে যেন। স্থানীয়রা বলছেন, প্রায় 6 মাস আগে গাছটির গায়ে সতর্কতামূলক সাইনবোর্ড দেন নিজেরাই। যোগাযোগ করেন সংশ্লিষ্ট দফতরেও। গাছটি অপসারণের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেগুলো সামনে যে ঝড় বৃষ্টি হয় সেগুলো আমাদের আঞ্চলিক পর্যায়ে যে আমাদের জোন অফিসগুলো আছে, সেই জোন অফিসগুলো সেই দুর্যোগ মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্কোয়াড লেবারের মাধ্যমে সেটা অপসারণের কার্যক্রম গ্রহণ করে। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের ব্যাপারে আমাদের একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর ফলো করে আমরা সেগুলোকে অপসারণের কার্যক্রম গ্রহণ করি। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো লাগানোর সময় পরিকল্পনার অভাব ছিল। তবে এখন ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করে পরিবেশ উপযোগী ও শহর উপযোগী গাছ লাগানোর দাবি তাদের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বাধা দিচ্ছে বিএসএফ। ফলে কয়েকদিন ধরে বন্ধ রয়েছে কাজ। এদিকে বাধা দেওয়ার ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। তবে এ বিষয়ে বিএসএফ এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে বিজিবি বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিলি সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেললাইন। সেই রেললাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। 1 সপ্তাহ আগে সেই কাজ শুরু করেন তারা, কিন্তু কাজ শুরুর পর বাধা দেয় বিএসএফ। পরবর্তীতে বিষয়টি নিয়ে 13 জানুয়ারি বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা হয়। সেই মোতাবেক রেল কর্তৃপক্ষকে আবারও কাজ শুরুর কথা জানায় বিজিবি। শনিবার সকালে কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিএসএফ। বারবার কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। 2-1 দিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল, তারপর তো আর তারপর থেকে কাজ আর চালু হয় না। বিএসএফ যে কোনো কিছুতে বাধা প্রদান করে, এটা ঠিক না। বিজেপি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল। 1-2বার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। আজ সকালে কাজ শুরু করছিলাম, আমরা বলছিল শুরু করার জন্য, পরে আবার বন্ধ করে দিয়েছে। এই পর্যায়ে আসছে, আবার আজকে ফোন দিলাম, বলছে আমরা আজকে আবার বসবো, বসলে জানাচ্ছি আপনাকে। এদিকে বিজিবি বলছে ব্রিজের সংস্কার কাজের বিষয়টি বিএসএফ জানতে চেয়েছিল, সেই মোতাবেক তাদের জানানো হয়েছে। এখন সেই কাজে বাধা দেওয়ার কথা নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় বিজিবি। সমস্যা হবে কেন? ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে, বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি। আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কথা তো নেই। তারা আবার কাজ করতে গিয়েছিল, পরে আবার বিএসএফ বাধা দিয়েছে, আজকেও তারা বন্ধ করে রাখছে।
আমি একটু জেনে নিচ্ছি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। রাজধানীর বনানীতে দ্বিতীয় শাখা খুলেছে নোভা আইভিএফ সেন্টার। শনিবার সকালে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইভিএফ সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তাররা। এ সময় আলোচকরা জানান, এই প্রতিষ্ঠানে রয়েছে আইভিএফ সংক্রান্ত সকল আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা। এতে যারা আইভিএফ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের বিদেশ নির্ভরতা কমে আসবে। রাজধানীর বসুন্ধরায় রয়েছে প্রতিষ্ঠানটির মূল শাখা। আমাদের নোভা আইভিএফ নতুন করে একটি ব্রাঞ্চ ওপেন করেছে বনানী 11-তে। আমাদের এখানে আপনাদের যত রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট অপশন আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমরা আশা করি ইনফার্টিলিটি যেসব পেশেন্ট আমাদের কাছে আসেন বা যারা চিকিৎসার জন্য দেশের বাইরেও যান, তাদের সব রকম সমস্যার সমাধান আমরা দিতে সক্ষম হব। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, জাতীয় স্টেডিয়াম হিসেবে প্রজ্ঞাপন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে 2 ছেলে সহ আটক বিএনপি নেতাকে ছেড়ে দেওয়ার আশ্বাসের পরও না ছাড়ায় দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকাল 10টার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে ত্রিমোহনীতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় লালপুর, গোপালপুর, লালপুর বাঘা ও লালপুর ঈশ্বরদী সড়কে 5 কিলোমিটার যানজট তৈরি হয়। পরে পুলিশ আটক নেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে দুপুর 12টায় অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু বেলা 3টায়ও ছেড়ে না দেওয়ায় আবার সড়ক অবরোধ করে তাদের মুক্তির দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি ও পরিবার জানায়, ভুল বোঝাবুঝির কারণে গতরাতে তাদের আটক করা হয়েছিল। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা, সব দল না আসলে হারাবে গ্রহণযোগ্যতা। সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করছে ভারত, ইউনূস মোদি বৈঠকে মেঘ কাটার আশা। বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি পাওয়ার, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতেই পিলখানা হত্যাকাণ্ড, মাস্টার মাইন্ডদের আনা হবে বিচারের আওতায়। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।